বাংলাদেশ দেখিয়ে দিল, সৌম্য সরকার ও সাইফ হাসান দেখিয়ে দিলেন। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের কালো মাটির উইকেটও দেখিয়ে দিল। আর এই সব কিছুর যোগফল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের থার্ড যে ম্যাচ, যেটা সিরিজ নির্ধারণী, সেইখানটাতে বাংলাদেশের 179 রানের বিশাল ব্যবধানে জয়। রানের হিসেবে ওয়ানডেতে যেটা আমাদের দ্বিতীয় বৃহত্তম। প্রথম দুইটা ম্যাচ আমরা যেভাবে খেলেছি, যে অবস্থাতে খেলেছি, সেই জায়গা থেকে স্পেশালি সেকেন্ড ম্যাচে আমাদের ওই পরাজয়টা, স্পেশালি সুপার ওভারে গিয়ে আমাদের পরাজয়টা, তারপরে থার্ড ম্যাচে যে বাংলাদেশ বাউন্স ব্যাক করলো, এইরকম একটা বিধ্বংসী বিস্ফোরক জয় পেল, সেটা শুধুমাত্র 2027 বিশ্বকাপে বাংলাদেশের ডিরেক্ট কোয়ালিফিকেশনের সম্ভাবনা আর একটু উজ্জ্বল করেনি, বরং টিম হিসাবে এই বাংলাদেশ দলকে, মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ দলকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে নিঃসন্দেহে। সর্বশেষ 4টি ওয়ানডে সিরিজ বাংলাদেশ হেরেছে, সেইখান থেকে যখন আমরা এরকম একটা সিরিজ জিতবো সেকেন্ড ম্যাচে সুপার ওভারে হেরে যাওয়ার পরে, তখন বাংলাদেশ টিমকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, হিউজ ক্রেডিট দিতে হবে। এবং সেইখানটাতে বাংলাদেশের এই এত বড় ব্যবধানের জয়ে আসলে টার্নিং পয়েন্ট কোন জায়গাটাতে রয়েছে, সেইখানটাতেও ক্রেডিট দিতে হবে। দেখেন, দুইটা ভাগ করেন, স্পষ্ট ভাগ করেন। ধরেন বাংলাদেশের ইনিংসের প্রথম 25 ওভার, পরের 25 ওভার। প্রথম 25 ওভারে বাংলাদেশ বিনা উইকেটে 176 রান আমরা তুলে ফেলেছি। পরের 25 ওভারে আমরা 10 উইকেট নিয়ে ঢোকা সত্ত্বেও 8 উইকেট হারিয়ে মাত্র 120 রান যোগ করতে পেরেছি। আর ওয়েস্ট ইন্ডিজ তাদের পুরো ইনিংসে 30.1 ওভারে তারা 117 রান করে অল আউট হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের ব্যাটিং ইনিংস থেকে প্রথম 25 ওভার আপনি সরিয়ে ফেলেন, মানে আপনি বলতেই পারেন যে সরাবো কেন, সেটা তো অন্য আলোচনা, কিন্তু আমি বলছি যে যা শুধু ওই 25 ওভারটা বাদ দেন, তাহলে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের যে সেকেন্ড 25 ওভার এবং ওয়েস্ট ইন্ডিজের পুরো ব্যাটিং ইনিংস, বাংলাদেশ ওই 25 ওভারে 120 রান করেছে 8 উইকেটে, ওয়েস্ট ইন্ডিজ 30.1 ওভারে 117 রান করে অল আউট হয়ে গিয়েছে। অর্থাৎ এইখানে 55.1 ওভারে এই অংশটাতে খেলার, সেইখানটাতে কিন্তু 137 রান হয়েছে। ওভার প্রতি কিন্তু সেই 4.25 রান করেই আসলে হয়েছে। এবং সেই উইকেটটা, এই রানটা যখন আপনি দেখবেন, এরকম উইকেট হারানো যখন আপনি দেখবেন, তখন এটা আপনি অনেক বেশি প্রথম দুইটা ওয়ানডের সঙ্গে আপনি ওই জায়গাটাতে রিলেট করতে পারবেন। কিন্তু এর আগে যেটা হয়েছে সেইটাকে রিলেট করা যায় না। সৌম্য সরকার এবং সাইফ হাসান যেটা করেছেন সেইটাকে রিলেট করা যায় না। এই ব্যাটসম্যানদের জন্য বদ্ধভূমি, এইটা বোলারদের জন্য স্বর্গভূমি। প্রথম দুইটা ওয়ানডেতে আমরা সেটা দেখেছি। স্পিনাররা এই জায়গাটা থেকে কিরকম পারচেস পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ তো তাদের ওই যে এক ইনিংসে 50 ওভারই স্পিনার দিয়ে করিয়ে রেকর্ডটাই করে ফেলেছিল। ফলে দুটো দলে আজকের ম্যাচে যে অভিন্ন একাদশ নিয়ে খেলতে নেমেছে, সেটাতে খুব একটা সারপ্রাইজিং কোনো এলিমেন্ট ছিল না। পাশাপাশি আপনাকে এটা বলতেই হবে যে সাইফ এবং সৌম্য যে ব্যাটিং করেছেন সেইটাতে সারপ্রাইজিং অনেক এলিমেন্ট ছিল। তারা অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন এবং সেটার ফলটা তারা তুলে নিয়েছেন। এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের ওই ওপেনিং পার্টনারশিপ ইনিংসের প্রথম হাফে 25 ওভার পর্যন্ত তারা আসলে ভাঙতেই পারেনি। হ্যাঁ, হাফ চান্স কিছু তাদের এসেছিল, যেমন সাইফ হাসানের বিপক্ষে একবার একটা এলবিডব্লিউ দেওয়া হয়েছিল, তখন তিনি 28 রানে ছিলেন। তিনি ওটা রিভিউ নেওয়ার পর দেখা গেছে যে ব্যাটে একটা ফেইন টাচ হয়েছে, তিনি ওই জায়গাটাতে বেঁচে গেছেন। 40 রানের সময় তার একটা টাফ চান্স ছিল, সেটা ওয়েস্ট ইন্ডিজ ধরতে পারেনি। সৌম্য সরকারের 34 রানের সময় একটা টাফ চান্স ছিল, সেটা ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য তাদের পুরো ইনিংস এই 5টা-6টা ক্যাচ ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে তারা ফেলে দিয়েছে। সেটা শান্ত, মিরাজ, হৃদয়, সবার ক্যাচই মোটামুটি তারা আসলে ওই জায়গাটাতে একের পর এক ক্যাচ তারা ফেলেছে। কিন্তু ওই যে ওপেনিং পার্টনারশিপটা সৌম্য সরকার এবং সাইফ হাসানের, সেই ওপেনিং পার্টনারশিপটা প্রথম পাওয়ার প্লে 10 ওভার, সেইটা পেরিয়ে 20 ওভার, সেইটা পেরিয়ে 25 ওভার, 176 রানে তারা যে পার্টনারশিপটা গড়ে ফেললো, ওই জায়গাটাতে কিন্তু ম্যাচে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গিয়েছে। আনফরচুনেটলি এইখানটাতে সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজনের কেউ সেঞ্চুরিটা পাননি। দুজনই প্রবাবলি সেঞ্চুরিটা আসলে ডিজার্ভ করতেন। সাইফ হাসানের ওয়ানডে ক্যারিয়ারে ফার্স্ট 50টাতে তিনি 72 বলে 80 রান করার পরে তিনি আউট হয়ে গিয়েছেন। 6টা ছক্কা এবং 6টা চার তিনি মেরেছেন। আর সৌম্য সরকার আরো খানিকটা এগিয়ে গিয়ে 86 বলে 91 রান করার পর 90s-এ ঢুকে তিনি আসলে আউট হয়েছেন। ফলে সেঞ্চুরিটা তিনিও মিস করেছেন। আর এই প্রথম যখন পার্টনারশিপটা ব্রেক হলো, এই দুজন পরপর আউট হয়ে গেলেন, বাংলাদেশ তারপরে কিন্তু পরের অংশের ব্যাটিংটাতেও স্ট্রাগল করেছে। মোটা দাগে আপনি সেটা অবশ্যই বলতে পারেন। তাওহিদ হৃদয় তিনি 28 রান করতে 44 বল খেলেছেন এবং আমি
দেখছিলাম যে দর্শকরা ওই সময় যখন হৃদয় আউট হয়ে গেলেন, দর্শকরা আর কি উল্লাস ধ্বনি করছে। তারা এর আগে সাইফ এবং সৌম্যের যেমন স্ট্রোক পেয়ে দেখে তারা অভ্যস্ত, সেইখান থেকে হৃদয়ের ওই ব্যাটিংটা তাদের জন্য দৃষ্টিপীড়াদায়ক ছিল। তারপরে গিয়ে অন্য ব্যাটসম্যানদের মধ্যে অঙ্কন বলেন, এই ম্যাচে ঋষাদও হচ্ছে গিয়ে সেরকম কোনো কিছু করতে পারেননি। এবং হচ্ছে গিয়ে হৃদয়ের কথা আমি বললাম, শান্ত 44 রানের একটা ইনিংস খেলেছেন 55 বলে, এবং তারপরে তিনি আলী কাথানাজের একটা অবিশ্বাস্য ক্যাচের শিকার হয়ে তিনি আসলে আউট হয়ে গিয়েছেন। তার টপে হয়ে গেছিল আথানেজের বোলিং এ, তিনি পেছনে মিড অফের দিকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে যেভাবে ক্যাচটা ধরেছেন, এইটা আসলে এই সিরিজের বেস্ট ক্যাচ। এই ক্যাচটার কথা আমাদের আসলে মনে রাখতে হবে অনেকদিন। সো এর বাইরে কিন্তু আমাদের আসলে ওইরকম কন্ট্রিবিউশন খুব একটা আর নেই। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তো একেবারে 3 উইকেটও পেয়েছিলেন ইনিংসের 46 নম্বর ওভারে। শেষ দিকে কিন্তু মনে হচ্ছিল যে আমরা কি অল আউটই হয়ে যাই কিনা। যাক, নুরুল হাসান সোহান 8 বলে অপরাজিত 16 এবং আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 17 বলে 17, যিনি এই ম্যাচটাতে প্রভাবলিত 9 নম্বরে নেমেছেন ব্যাটিং করতে। সো ওইটাতেই আমাদের স্কোরটা 296 পর্যন্ত যায়। কিন্তু যখন আপনি ওপেনিং পার্টনারশিপে 176 রান 25 ওভারে তুলে ফেলবেন, তারপরে অন্তত পক্ষে 300 না হওয়াটাও ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু বাংলাদেশ যেভাবে বোলিং করেছে, তাতে করে ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর থাকছে না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনি অন্য দিক দিয়ে বলতে পারেন যে আমরা পাওয়ার প্লেতেই ওদের 3টা উইকেট তুলে নিয়েছি। 3টা উইকেটে তুলে নিয়েছেন নাসুম আহমেদ, এবং তার যে ফার্স্ট স্পেলটা 6 ওভার বোলিং করে 11 রান দিয়ে 3 উইকেট তিনি নিয়েছেন। এরপরে আমাদের ওইখানটাতে তানভীর উইকেট পেয়েছেন 2টা, মিরাজ তো উইকেট পেয়েছেন 2টা, ঋষাদ 3টা উইকেট পেয়েছেন, এবং তাতে করে ওদের 117 রানে আমরা অল আউট করে দিয়েছি। কিন্তু 100-র মধ্যে কেন পারলাম না? মানে আপনি চাইলে বলতে পারেন 67 রানে ওদের আমরা 7 উইকেট তুলে ফেলেছিলাম, 97 রানে 9 উইকেট ফেলে দিয়েছিলাম, 100-র মধ্যে ওদের অল আউট করে দেওয়া সম্ভব ছিল। সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়ানডে ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়টা পেতাম, সেটা হয়নি। কিন্তু স্টিল ওদেরকে 117 রানে যখন অল আউট করে দিয়েছি, মিরাজ একটা বিউটিফুল ডেলিভারিতে যখন ওইখানটাতে ওয়েস্ট ইন্ডিজের লাস্ট ব্যাটসম্যান আউট হয়ে গেলেন, এই জায়গাটা থেকে কিন্তু আমরা জয় পেয়ে গেছি 179 রান। আমাদের ইনিংসে ইন্টারেস্টিংলি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তারা কিন্তু আজকে ওই গ্রিপসকে দিয়ে, জাস্টিন গ্রিপসকে দিয়ে, পেসারকে দিয়ে বোলিং করিয়েছে, কিন্তু আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, আমরা যে 30.1 ওভারে ওদেরকে অল আউট করে দিলাম, সেইখানটাতে আমাদের যিনি পেসার মুস্তাফিজুর রহমান, তাকে দিয়ে কিন্তু 1 ওভারও আসলে করানো হয়নি। তাহলে এই যে ম্যাচটা যে জিতলাম, যেটা বাংলাদেশের কনটেক্সটে গুরুত্বপূর্ণ, 2027 বিশ্বকাপের কথা আমি বলছিলাম যে এই ম্যাচ জয়, সিরিজ জয়ের মাধ্যমে এখন কিন্তু আমরা র্যাঙ্কিং এ 10এই রয়ে গেলাম, ওয়েস্ট ইন্ডিজ 9এই রয়ে গেল, কিন্তু আমাদের রেটিং এর পয়েন্টের ব্যবধানটা কিন্তু একটু কমে এসেছে। আমাদের রেটিং এখন 76, ওয়েস্ট ইন্ডিজের 79, অর্থাৎ মাত্র 3 রেটিং পয়েন্টের ব্যবধান। এই ম্যাচটা হেরে গেলে সেটা 8 হয়ে যেত, আমাদের জন্য অনেক টাফ হয়ে যেত। ফলে 2027 বিশ্বকাপটা আবার সরাসরি কোয়ালিফাই করার একটা সম্ভাবনার জায়গাটা বাংলাদেশে তৈরি হলো, তার চেয়ে বেশি তৈরি হয়েছে আসলে টিম হিসাবে বাংলাদেশকে নতুনভাবে আবার রিবিল্ড করার একটা সুযোগ। এরকম বিশাল ব্যবধানে ম্যাচ জয় এবং সিরিজ জয় বাংলাদেশকে এনে দিয়েছে। ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, আমি আলোচনার শুরুতে একটা কথা বলেছিলাম যে আপনি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পরের 25 ওভার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের পুরোটা 30.1 ওভার যে তারা ব্যাটিং করেছে, এই অংশটুকু যদি নেন, সেই অংশটুকু অ্যাবসলিউটলি প্রথম 2টা ওয়ানডের মতো। ডিফারেন্সটা কোন জায়গায়, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে গিয়ে আমাদের ব্যাটিং ইনিংসের প্রথম 25 ওভার, যেই জায়গাটাতে আমাদের 2 ওপেনার 176 রানের পার্টনারশিপ তুলে ফেলেছে, এবং সেইটাই আমার কাছে মনে হয় এই ম্যাচ জয়ের বাংলাদেশের টার্নিং পয়েন্ট। আমাদের ওপেনিং পার্টনারশিপ, হ্যাঁ, আমাদের যে টাফ চান্স তারা মানে ওয়েস্ট ইন্ডিয়ান ফিল্ডাররা মিস করেছে, আউট দিয়ে দিয়েছিল সাইফকে, সেটাকে রিভিউ নিয়ে সাইফ বেঁচে গেছেন, এগুলো কিছু তো রয়েছে, কিন্তু মোটা দাগে ওই ওপেনিং পার্টনারশিপটাই আসলে এই ম্যাচটাতে ডিফারেন্সটা মেক করে দিয়েছে, এবং যেই কারণে আমরা এই ম্যাচটা জিততে পেরেছি। আমাদের সিরিজ জয়টা নিশ্চিত হয়েছে। বাংলাদেশের সাইফ হাসান ও সৌম্য সরকারের 176 রানের যে ওপেনিং পার্টনারশিপ, যেটা বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ওয়ানডেতে দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ আসলে ওপেনিং পার্টনারশিপ, ওইটাকেই তাই বাংলাদেশের এই ম্যাচ জয়ের এবং সিরিজ জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমতই হবেন নাকি?